আগাম জামিন নিতে আদালতে মির্জা আব্বাস। ঢাকা দক্ষিণের প্রার্থীদের সাথে মতবিনিময়ে সিইসি। ঋণ কেলেঙ্কারি মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের 7 কর্মকর্তার 10 বছরের জেল, গ্রেফতারি পরোয়ানা জারি। চলছে চৈত্র সংক্রান্তি উদযাপন। নতুন বছরকে স্বাগত জানাতে উন্মুখ গোটা জাতি। মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। আমন্ত্রণ নিউজ 24-এ আপনাদের সাথে আছি আমি শান্তা শারলিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। নাশকতার 3 মামলায় জামিন নিতে হাইকোর্টে এই মুহূর্তে আছেন ঢাকা মহানগর বিএনপির সভাপতি মির্জা আব্বাস। এ বিষয়ে আরও জানাতে আদালত থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, জামিন শুনানি কখন হতে পারে এ সম্পর্কিত কি তথ্য আছে আপনার কাছে? শান্তা, আসলে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ থেকে যে বিএনপি নির্বাচনে যে প্রার্থী দিয়েছিল মির্জা আব্বাস, কয়েকদিন থেকেই কিন্তু তিনি অনেকটা আত্মগোপনে ছিলেন বিএনপির আন্দোলন শুরু হওয়ার পর থেকে। এরপরে যখন ঢাকা সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করা হয়, তখন তাকে মেয়র পদে ঢাকা বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়, তখন কিন্তু তিনি জামিন নেওয়ার একটি সুযোগ খুঁজছিলেন। গতকালকে কিন্তু তিনি তার সেই জামিন আবেদনগুলো করেন। এর মধ্যে আমি যদি আপনাকে একটু বলি, এর মধ্যে শাহবাগ থানার একটি দুর্নীতির মামলা রয়েছে, যেখানে প্লট বরাদ্দের অনিয়মের মামলায় 6 মার্চ 2014 দুদক এই মামলাটি করেছিল। পল্টন থানার বিস্ফোরক দ্রব্য মামলা 28 ডিসেম্বর 2014 সালে করেছিল পুলিশ বাদী হয়ে, এবং মতিঝিল থানার মামলা যেটা 4 জানুয়ারি 2015 সালে পুলিশ বাদী হয়ে করেছিল। তো এই 3টি মামলার আগাম জামিনের জন্য গতকালকে কিন্তু মির্জা আব্বাসের পক্ষে আবেদন করেছিলেন তার আইনজীবীরা, এবং আজকে সকালে তারা মির্জা আব্বাস নির্বাচনে আগাম জামিন নিতে গ্রেফতারের ভয়ে হাইকোর্টে আসতে পারছেন না, এরকম একটি আবেদনও তারা কিন্তু সকালবেলা করেছিলেন। কিন্তু আদালত বলেছে যে আগাম জামিনের যেহেতু বিধান রয়েছে, যেখানে যে যিনি আগাম জামিন চাইবেন তাকে আদালতে হাজির হতে হবে। পরে আদালত কিন্তু দুপুর 2:30টায় এটা শুনানির জন্য ঠিক করেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ। তো দুপুর 1:45টার দিকে কিন্তু মির্জা আব্বাস হঠাৎই আদালতে এসে উপস্থিত হন। আমরা কিছুক্ষণ আগে তাকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির রুমে পাই। আরেকটি বিষয় শান্তা, সেটা হলো যে মির্জা আব্বাস আসছেন হাইকোর্টে জামিন নিতে। এই খবর ছড়িয়ে যাওয়ার পর কিন্তু গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং কিন্তু হাইকোর্টের বিভিন্ন গেটে অবস্থান করে, ডিবি পুলিশের সদস্যরা অবস্থান করে, কিন্তু তাদেরকে ফাঁকি দিয়ে কিন্তু অনেকটা চোখ ফাঁকি দিয়ে কিন্তু মির্জা আব্বাস হাইকোর্টে জামিন নিতে এসেছেন, এবং তিনি এখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে রয়েছেন। তো শান্তা, এটি দুপুর 2:30টায় শুনানি হওয়ার কথা রয়েছে। আমি আছি এখানে। সর্বশেষ সেটি শুনানি হলে এবং মির্জা আব্বাস জামিন পাচ্ছেন কিনা, তিনি মাঠে আবার বিএনপির পক্ষে প্রচারণা নামছেন কিনা, এটি কিন্তু এই জামিনের উপর নির্ভর করছে। আমি আছি, জামিনের কোনো শুনানি, কোনো পরবর্তী কোনো আপডেট পেলে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শান্তা। মাসুদ, আপনাকে ধন্যবাদ। ঢাকা মহানগর বিএনপি সভাপতি মির্জা আব্বাসের জামিন শুনানির বিষয়ে আমাদেরকে হাইকোর্ট থেকে জানাচ্ছিলেন মাসুদুর রহমান। এবার বিএসবি ক্যাম্ব্রিয়ানের সৌজন্যে সিটি নির্বাচনের খবর। ঢাকা দক্ষিণের প্রার্থীদের সঙ্গে মত বিনিময়ে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের দেশে এখন অনেক মিডিয়া, অনেক টেলিভিশন চ্যানেল এরা প্রত্যক্ষ করবেন এবং দেখাবেন, আপনারা সবাই দেখতে পারবেন, সেখানে কোনো যেন অব্যবস্থা না হয়। আমরা সমস্ত ভোটারদেরকে সাহায্য করার জন্য রিটার্ন SMS এর ব্যবস্থা করেছি। তারা একটা চিহ্নিত নাম্বারে SMS করলেই তাদের নিজেদের নির্বাচনের কেন্দ্র, তাদের ভোটার তালিকায় ভোটার নাম্বার ইত্যাদি সমস্ত তথ্য তার কাছে পৌঁছে যাবে। আপনারা যে স্লিপ দেন সেই স্লিপও আপনারা দিবেন। এটা অ্যাডিশনাল আপনাদেরকে সহায়তা করার জন্য, যদি কোনো ভোটার স্লিপ না পান আগে থেকে যেন তিনি জানতে পারেন, সেজন্য এই ব্যবস্থা। NID কার্ডের কথা বলেছেন, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড। এই কার্ড আমরা অত্যন্ত উন্নত মানের কার্ড তৈরি করতে যাচ্ছি, যেগুলির কোনো জাল ভুয়া করা যাবে না। এবং বর্তমানে যে আইন, সে আইনে কিন্তু ভোটার কার্ড দেখানোর কোনো কম্পালশন নাই। আপনার কাছে যদি থাকে ভালো, না থাকলেও আপনার ভোটার তালিকায় নাম আছে, ছবি আছে, সেটা দেখে নির্বাচনী এজেন্টের সামনে, অফিসারদের সামনে আপনাকে চিহ্নিত করে ভোটার স্লিপ দেওয়া হবে।
সেনাবাহিনী মোতায়েনের কথা আপনারা বলেছেন। আমি আগেও বলেছি যে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটা সভা আছে আগামী 19 তারিখে। সেই সভা শেষ হয়ে যাওয়ার পরে আমরা কমিশনে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। কোনো বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে লিখিতভাবে তা রিটার্নিং অফিসারকে জানাতে হবে। সকল অভিযোগ তদন্ত করে আইন মোতাবেক ব্যবস্থা আমরা নিব। তবে আপনারা সুনির্দিষ্ট অভিযোগ দিবেন যাতে করে পিন পয়েন্ট করলে পরে আমাদের সুবিধা হয় অ্যাকশন নেওয়ার জন্য। আপনাদেরকে আচরণবিধির কপিও দেওয়া হয়েছে। আচরণবিধি, অন্যান্য বিধি এবং আইন কানুন সমস্ত কিছু নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও দেওয়া আছে। আপনারা প্রয়োজন বোধে একাধিক কপি ডাউনলোড করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ করার জন্য আমরা আপনাদের সকলের কাছ থেকেই অনুরোধ পাচ্ছি। আমরাও চাই যে এই অপসংস্কৃতি বন্ধ হোক। কালো টাকা, পেশিশক্তির ব্যবহার বন্ধ হোক। আমাদেরকে সহযোগিতা করুন, আমরা ব্যবস্থা নিব। আমাদেরকে খবরাখবর দিয়ে আপনারা সহযোগিতা করলে আমাদের কাজ সহজ হবে। এ কাজে আপনাদের সকলের সহযোগিতা চাই। হলফনামায় যারা মিথ্যা তথ্য দিবেন কিংবা তথ্য গোপন করবেন তাদের কোনো পরিত্রাণ নাই। শুধু নির্বাচনের দিনই নয়, এখানেও যদি উনি এড়িয়ে যান, পরবর্তীকালেও এটা যদি জানা যায় তাহলে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আগেও অ্যাকশন নেওয়া হবে, পরেও অ্যাকশন নেওয়া হবে এবং সকলের বিরুদ্ধে নেওয়া হবে, কারো মুখ চেয়ে নয়। আপনাদের অনেক প্রস্তাব আমরা পেয়েছি। যারা সময়ের অভাবে প্রস্তাব দিতে পারেন নাই তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা লিখিতভাবে পয়েন্ট ওয়াইজ আপনাদের গুরুত্বপূর্ণ প্রস্তাব মতামতটা দেন, রিটার্নিং অফিসারের কাছে দিবেন। আমরা সবগুলি বিবেচনা করব। সমস্ত বিবেচনা করে আপনাদের যে ভালো ভালো প্রস্তাব আমরা ইতিমধ্যে যদি ইমপ্লিমেন্ট করতে না পারি, ভবিষ্যতে আমরা ইমপ্লিমেন্ট করব, যাতে করে আমরা উন্নতি করতে পারি। আপনারা যারা এখন পর্যন্ত মতামত দিতে পারেন নাই, রিটার্নিং অফিসারকে আমি বলে যাচ্ছি, উনি আপনাদের মতামত গ্রহণ করবেন, লিখিত এবং নিয়ে রাখবেন। সকল কথার জবাব ইমিডিয়েটলি পাওয়া যায় না। আমরা আপনাদের প্রস্তাবগুলি বিবেচনা করব, কমিশনে আইন দেখব, আইনের মধ্যে যেগুলি আমরা অ্যাকোমোডেট করতে পারি নিশ্চয়ই আমরা আপনাদের এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব আমরা আমলে নিব, সেই মোতাবেক ব্যবস্থা করব। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো করে নির্বাচন করুন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম ঢাকা দক্ষিণের প্রার্থীদের সঙ্গে মত বিনিময়ে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেটির সাথে। এদিকে ঢাকা উত্তরে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করছেন প্রার্থীরা। সেই খবর জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আস্থান হিমেল। হিমেল, মিরপুর এলাকার প্রচারণা কেমন দেখছেন? শান্তা, দেখেন মিরপুরে কিন্তু একটা বিশাল সংখ্যক ভোটার রয়েছেন এবং প্রার্থীরা আমি দেখছি প্রচারণার শুরু থেকেই কিন্তু সবাই কিন্তু এই মিরপুরকে প্রচারণার একটা বড় কেন্দ্র মনে করে এখানেই শুরু করে। আমি যদি আজকের কথা বলি, এর আগের সংবাদে আপনাকে দেখিয়েছিলাম যে কমিউনিস্ট পার্টির সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ আল কাফি তিনি মিরপুর একে প্রচারণা শুরু করেছেন। এইমাত্র এইখানে আমি রয়েছি মিরপুর শাহ আলী মাজারে। এখানে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিত আউয়াল তিনি কিছুক্ষণ আগে এসেছেন
রয়েছেন তার সঙ্গে যারা সঙ্গী সাথী রয়েছেন বিএনপি সমর্থকরা, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে তাবিদ আউয়াল মাজার জিয়ারত করবেন এবং মাজার জিয়ারত শেষেই তিনি মিরপুরের তিনটি ওয়ার্ডে প্রচারণা চালাবেন এবং সেখানে গণসংযোগ করবেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে দীর্ঘদিন আন্দোলনের মাঠে থাকা বিএনপি নেতাকর্মীদের কিন্তু সেইভাবে মিছিল মিটিংয়ে কিন্তু আমরা এতদিন পর্যন্ত দেখতে পাইনি। তবে আজকে একটু ব্যতিক্রম আমরা দেখতে পেয়েছি। তাবিদ আউয়াল যখন এখানে এসেছেন, একটা বড় ধরনের বিএনপির সমর্থক নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছিলেন এবং তারা মিছিল স্লোগানে একটা এলাকাটা মুখর করে রেখেছিলেন এবং তাদের সঙ্গেও আমরা গণমাধ্যম কর্মীরা কথা বলেছি। তারা বলেছেন যে এই নির্বাচন তাদেরকে এক হওয়ার এবং তাদের উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দিয়েছেন। এছাড়া আমি সরকার সমর্থিত প্রার্থী আনিসুল হকের কথা যদি বলি, তিনি মোহাম্মদপুর এলাকায় এখন পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল, তিনি উত্তরের রামপুরা এলাকায় প্রচারণা চালাচ্ছেন এবং প্রচারণার সপ্তম দিনে এসে প্রার্থীদের গণসংযোগ এবং প্রথম সভা, মতবিনিময় সভা, এগুলো কিন্তু শুরু থেকেই দেখা যাচ্ছে এবং দিন যত বাড়ছে প্রার্থীদের প্রচারণা তত বাড়ছে এবং প্রার্থীরা জনগণের কাছে তাদের নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। সেই প্রতিশ্রুতির অংশ হিসাবে এখানেও হয়তো তাবিদ আউয়াল এখানে একটা ছোটখাটো পথসভার মতো করবেন, তিনি তার নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন এবং সেখানে তিনি ভোটারদের কাছ থেকে ভোট কামনা করবেন এবং তাদেরকে প্রতিশ্রুতি কিংবা বিভিন্ন আশ্বাস দিবেন এবং পরবর্তীতে তিনি কারণ বাজার এলাকায় প্রচারণা চালাবেন বলে আমরা জানতে পেরেছি। শান্তা। হেমেল, আপনাকে ধন্যবাদ। ঢাকা উত্তরের বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের প্রচারণার খবর আমাদেরকে জানাচ্ছিলেন আহসান হেমেল। দুর্নীতির দায়ে ওরিয়েন্টাল ব্যাংকের 7 সাবেক কর্মকর্তাকে 10 বছরের জেল দিয়েছেন আদালত। 1,90,00,000 টাকার ঋণ কেলেঙ্কারির মামলায় তাদের এই কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত 2। একই সাথে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া ঋণের 1,90,00,000 টাকার পুরোটাই অর্থদণ্ড হিসেবে দিতে হবে আসামিদের, যার জন্য সময় মিলবে 60 দিন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ব্যাংকের তখনকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ হারুন, সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদ, সহকারী ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান, ইওভিপি তরিকুল আলম, এসভিপি মাহমুদ হোসেন, ইভিপি কামরুল ইসলাম ও ডিজিএম ইমামুল হক। 2006 সালে দুদক বাদী হয়ে ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক 7 কর্মকর্তার বিরুদ্ধে ঋণ কেলেঙ্কারির এই মামলা করে। বন্ধ হয়ে যাওয়া ওরিয়েন্টাল ব্যাংক মালিকানা বদলে এখন চালু আছে আইসিবি ইসলামী ব্যাংক নামে। চট্টগ্রামের বাঁশখালী থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। এ সময় অস্ত্র ব্যবসায়ী সহ জঙ্গি সন্দেহে 3 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গতরাতে বন্দরনগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব জানায়, নগরের স্টেশন রোডের একটি আবাসিক হোটেল থেকে অস্ত্র সরবরাহকারী সন্দেহে মোজাহের নামে একজনকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী আকবরশাহ থানা এলাকা থেকে জঙ্গি সন্দেহে 2 জন ও পাঁচলাইশের কসমোপলিটন আবাসিক এলাকা থেকে আরেকজনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে 5টি AK-22 রাইফেল, 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। এর আগে গত 21শে ফেব্রুয়ারি বাঁশখালীর সাধনপুর এলাকার লটমরি পাহাড়ে একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায় র্যাব। এবার অন্য প্রসঙ্গ। আজ চৈত্র সংক্রান্তি, বাংলা সনের সমাপনী মাস চৈত্রের শেষ দিন। আজ বিদায় জানানো হচ্ছে ঋতুরাজ বসন্তকে। ঐতিহ্য মেনে বাঙালি পালন করে আসছে এই দিনটি। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জের শহরের স্বাধীনতা স্কয়ার চত্বর থেকে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। প্রভাতী সংঘের আয়োজনে পদযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে ভাসানী কলেজের সামনে গিয়ে শেষ হয়। ব্যানার, ফেস্টুন আর বাদ্য বাজনা নিয়ে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে বাংলা নববর্ষ বরণে আগামীকাল উৎসবে মাতবে কোটি বাঙালি। লোকজ ঐতিহ্য আর নিজস্ব সংস্কৃতির মেলবন্ধনে চলছে তারই প্রস্তুতি। নগর জীবনে যার অন্যতম অনুষঙ্গ হয়ে গেছে মঙ্গল শোভাযাত্রা। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা। চলছে তুলির চূড়ান্ত আঁচড়ের কাজ। মঙ্গল শোভাযাত্রা, যার মাধ্যমে তুলে ধরা হয় আবহমান বাংলার নানা দিক, বিভিন্ন চিত্র, মুখোশ আর প্রতীকে ফুটিয়ে তোলা হয় বাঙালি সংস্কৃতিকে। 3 দশক আগে শুরু হলেও নগরে পহেলা বৈশাখ উদযাপনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে মঙ্গল শোভাযাত্রা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা।
সিনিয়ররা জুনিয়ররা স্যাররা সবাই একসঙ্গে মিলে সবাই কাজ করতেছি, ওভারঅল সব মিলে ভালোই লাগতেছে। মঙ্গল শোভাযাত্রার শুরুটা যশোরে 1985 সালে। 4 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয় অশুভকে ঝেড়ে ফেলে কল্যাণ আর মঙ্গল কামনার এই আয়োজন। এবার কাজ করছেন চারুকলা 300-রও বেশি শিক্ষার্থী, আছেন সাবেক শিক্ষার্থীরাও। আমরা পাশ করে বেরিয়ে গেছি, কিন্তু মনে হয় যে পরিবারের একটা অংশ আসলে খুব ভালো লাগে এখানে, যে আমার পরিবারে আবার ফেরত আসলাম বা একসাথে সবাই মজা করতেছি, বৈশাখের একটা প্রোগ্রাম সুন্দর করে নামাচ্ছি। আসছি, দেখছি, ঘুরছি, একটু হাত লাগাচ্ছি, তো এটা অন্যরকম আনন্দের একটা ব্যাপার। নিপুণ হাতে তৈরি হচ্ছে এদেশের বনে জঙ্গলে থাকা বিভিন্ন প্রাণীর প্রতিরূপ। লোকসাহিত্যের বিভিন্ন উপাখ্যানে যা এসেছে বারবার। মানুষের হাত একটা মানুষকে চেপে ধরে আছে, মানে আঙ্গুল দিয়ে চেপে ধরে আছে। এবারে প্রতীকী প্রতিবাদ বলা যায়, কারণ শুভ শক্তি অশুভ শক্তিকে দমনের যে প্রক্রিয়াটা, এটা আমরা তুলে ধরছি আর কি ওই চিন্তা থেকে। আর হচ্ছে এই যে বাঙালির যে ফোক মোটিভগুলো আমরা বাকি 10টা স্ট্রাকচার করতেছি এর উপরই। এবারে স্লোগান অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে। চারুকলার দিন জানালেন পুরো আয়োজনটি সম্পর্কে। সংস্কৃতি মন্ত্রী, থাইল্যান্ডের সংস্কৃতি মন্ত্রীকে নিয়ে উনি সকালে আসবেন এবং এসে আমাদের মঙ্গল শোভাযাত্রার শুরুতে উনি থাকবেন। লোকশিল্পের যে বড় করে যে আমরা মোটিভগুলো বানাই, এগুলো নিয়ে তো আমাদের শোভাযাত্রা শুরু হয়। আমাদের রাস্তাটা আমরা চারুকলার ওই দ্বিতীয় গেটটা দিয়ে বের হয়ে আমরা রূপসী বাংলার মোড়টা ঘুরে এদিক থেকে ফিরে আবার আমরা এতে যাই, এই টিএসসি চত্বরে যাই, সেখান থেকে আবার ফেরত আসি চারুকলায়। এবং এই রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় এই পিসগুলো ওই দিনের জন্য ছড়ানো থাকে। নগর সভ্যতায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে লোকজ সংস্কৃতির চেনা রূপ। পহেলা বৈশাখের এই ক্ষণে শিশু থেকে যুবা কিংবা বৃদ্ধ সবার মনে অনুরণিত হয় শেকড়ের গান। সংশ্লিষ্টরা বলছেন এর মাধ্যমে একটু হলেও প্রেরণা মিলবে আপন সংস্কৃতি ধারণে। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।